এক সপ্তাহে দেশে করোনা শনাক্তের হার কমলেও কমছে না মৃত্যু। এখনও গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৮৭ জন। ভারতে করোনায় একদিনে ৩,৫০০ জনের মৃত্যু। নতুন রোগী ৩,৮৬,০০০-এর বেশি। ব্রাজিলে মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়ালো। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার আশা। ইসরায়েলের ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে মারা গেছে ৪৪ জন। করোনা বিধিনিষেধ তুলে নেয়ার পর জড়ো হয় ১ লাখ তীর্থযাত্রী। প্রথম দিনের খরা কাটিয়ে দ্বিতীয় দিন লঙ্কানদের উইকেট নেয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের। বড় রানের চাপ নিতে প্রস্তুত হওয়ার তাগিদ। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মতিতমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। গত এক সপ্তাহে দেশে করোনা শনাক্তের হার অর্ধেকে নামলেও কমছে না মৃত্যু। এখনও গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৮৭ জন। শুধু এপ্রিল মাসেই মারা গেছে ২,৩৪৭ জন। এর মধ্যে আছেন ২১ জন চিকিৎসকও। দেশে করোনা শনাক্ত আর মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে এপ্রিলে। এক মাসেই মোট শনাক্ত ১,৪৬,০০০, যা আগের ৩ মাসের মোট শনাক্তেরও প্রায় দ্বিগুণ। আর এপ্রিলে মোট প্রাণহানি মার্চের ৪ গুণ বেশি। আশা করি আগামী কিছুদিনের ভিতরে যে মৃত্যুর যে সংখ্যা এটিও কমবে। পাশাপাশি আমাদের যে সংক্রমণের যে নিম্নমুখী ধারা এটিকে ধরে রাখতে হবে। মহামারী নিয়ন্ত্রণের সবথেকে মূল উদ্দেশ্য হতে হবে সংক্রমণ নিয়ন্ত্রণ। ৭ এপ্রিল একদিনের রেকর্ড ৭,৬২৬ জনের করোনা শনাক্ত হয় দেশে। আর সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয় ১৯ এপ্রিল। প্রায় সারা মাস লকডাউনের পর ২৯ এপ্রিল শনাক্তের সংখ্যা নামে ২,৩০০ জনে। শনাক্তের হারও ২৪ ভাগ থেকে কমে হয়েছে ৯। তবে কমেনি মৃত্যুর মিছিল। গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৮৭ জনের বেশি। যারা আইসিইউতে, যারা হতভাগ্য, যারা আইসিইউ পাননি, তাদের থেকেই কিন্তু মূলত মর্টালিটিটা হয়েছে। ৭,৫০০ ডিটেকশন যদি হয় তাহলে কিন্তু আমাদের আইসিইউর যে সার্ভিসটি আছে সেটা কিন্তু হিমশিম খাচ্ছে। এর চাইতে যদি ক্রস করে তাহলে নিশ্চয়ই একটা মেগা ডিজাস্টার কিন্তু হবে। দেশে এ পর্যন্ত করোনার মৃত্যু হয়েছে ১৫৫ চিকিৎসকের। বছরের প্রথম ৩ মাসে ৯ জনের মৃত্যু হলেও শুধু এপ্রিলে মারা গেছেন ২১ চিকিৎসক। এই করোনা ভাইরাসের এই দীর্ঘ সময়ে গত বছর থেকে শুরু করে আজ পর্যন্ত চিকিৎসকরা কিন্তু এক মুহূর্তের জন্য বসে নেই। ওনারা কিন্তু নিয়মিত কিন্তু কোভিড সহ কোভিড, নন কোভিড সব ধরনের রোগীর সেবা দিয়ে যাচ্ছে। ভারতের করোনার ভয়ঙ্কর ধরনে বিপর্যস্ত দেশটির চিকিৎসা ব্যবস্থা। এ পর্যন্ত বিশ্বের ১৭টি দেশে ছড়িয়েছে করোনার এই ধরন। বাংলাদেশে এর বিস্তার হলে পরিস্থিতির অবনতি হবে বলে সতর্ক করেছে জাতীয় পরামর্শ কমিটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহের বর্ধিত লকডাউনের দ্বিতীয় দিনেও রাজধানীর চিত্র ছিল আগের দিনের মতোই। গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে দেখা গেছে বিপুল সংখ্যক প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা। অনেক বাহনেই গাদাগাদি করে বসেছে মানুষ। এদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলাচলে করোনা সংক্রমণ বাড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধ ৫ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হয় বুধবার। দোকান ও শপিং মল খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। ভারত থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নির্দেশনায়। গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর সড়কে বেড়েছে সিএনজি চালিত অটোরিকশা। রাজধানীর মহাখালী, ফার্মগেট, শাহবাগ সহ বিভিন্ন স্থানে দেখা গেছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে অটোরিকশায় বসছেন যাত্রীরা। এছাড়া গণপরিবহনগুলোতে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে। সব কিছু চলতেছে, শুধু গণপরিবহনে করুন না। গণপরিবহন এটা গরিবের পরিবহন করুন না, হবে না। কোনো রাস্তা কোনো গাড়ি পেলাম না, রিক্সাতে চাচ্ছি, রিক্সা বলতে ৮০ টাকার নিচে যাবো না, তাহলে আমি কি করব? এরকম ভাবে বেড়া অনেক বাইরে গেছে গা, যার ধরুন আমাদের খুবই কষ্ট হইতেছে। এদিকে সড়কে যানবাহন বাড়ায় লকডাউন কার্যকর করতে পারছে না পুলিশ। রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় সবাইকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না বলছেন তারা।
গাড়ি ঘোড়া লকডাউন উপলক্ষে একটু তুলনামূলক কম, গণপরিবহন যেহেতু বন্ধ, তো অফিস আদালত খোলার কারণে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, যার কারণে একটু চাপ আছে। প্রতিবেশী দেশ ভারতে করোনা ব্যাপক আকার ধারণ করেছে। প্রতিদিন মারা যাচ্ছে ৩,০০০-এর বেশি মানুষ। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিতে এখনই কঠোর পদক্ষেপ না নিলে দেশের পরিস্থিতিও ভয়াবহ রূপ নিতে পারে, আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের রাজধানী সড়কে গণপরিবহন ছাড়া চলছে সব ধরনের পরিবহন। তবে ছুটির দিন হওয়ায় সকাল থেকে সড়কে গাড়ির চাপ কিছুটা কম রয়েছে। বিভিন্ন অজুহাতে রাস্তায় যারা বের হয়েছেন বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। এই বিষয়ে আরও জানাতে গাবতলী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, যেহেতু ছুটির দিন কিন্তু আমাদের সবকিছুই খোলা রয়েছে, গণপরিবহন ছাড়া মার্কেটও খোলা, এই মুহূর্তে গাবতলীর চিত্র আপনি কেমন দেখছেন? দেখুন, গাবতলীর চিত্র বলা চলে গণপরিবহন ছাড়া অন্যান্য যে পরিবহন চলাচল সেটি একেবারেই স্বাভাবিক। যদিও শুক্রবার সে তুলনায় কিছুটা যান চলাচল কম রয়েছে, তবে এরই মধ্যে আমরা আজকে যে বিষয়টি দেখতে পাচ্ছি, রাজধানীর বিভিন্ন যেসব চেকপোস্ট রয়েছে পুলিশের, সেসব চেকপোস্টে কিন্তু তল্লাশির যে বিষয়, সেই তল্লাশি চলছে। কারণ এখানে এই লকডাউনের কারণে যেসব পরীক্ষা নিরীক্ষা করা হয়, অর্থাৎ মুভমেন্ট পাস আছে কিনা বা কোথায় যাচ্ছে, বা 18টি প্রতিষ্ঠানে যে কর্মরত সেই সব প্রতিষ্ঠানে কর্মরত কিনা, এইসব দেখার পাশাপাশি বেশ কিছু চেকপোস্ট আমরা দেখেছি যেখানে গাড়ির কাগজপত্র চেক করা হচ্ছে, অর্থাৎ গাড়ির আসলে কেন বের হয়েছে, কোথায় যাচ্ছে, এর পাশাপাশি গাড়ির বৈধ কাগজপত্র আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, এসবও চেক করা হচ্ছে। এবং যেসব বাস চলাচল করছে দু একটি, সেগুলি বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন কোম্পানির বাস, এগুলি আসলে পুলিশ চেক করছে বা জিজ্ঞাসাবাদ করছে যে আসলে তারা কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে। এর পাশাপাশি গাবতলী এলাকার যে চিত্র, এটি আসলে বরাবরের মতো এখানে মানুষ ঢাকা ছাড়ছেন, অনেকে ঢাকায় প্রবেশ করছেন, কারণ যেহেতু লকডাউন আবারও বেড়ে গেছে এবং লকডাউন আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা থেকে অনেকে আবার এখনও ঢাকা ছাড়ছেন। এই যে ঢাকা ছাড়া বা ঢাকায় আসা, এর মধ্যে কিন্তু যারা যাত্রী আছেন বা যারা বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছেন, তাদের ভোগান্তির কিন্তু কোনো শেষ নেই। কারণ শুরু থেকে আমরা যেরকম চিত্র দেখেছি যাতায়াতের ক্ষেত্রে, কারণ যেহেতু গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে, কারণে প্রতিটি মোড়ে মোড়ে যে পুলিশের তল্লাশি, সেখানে এই যে ব্যক্তিগত যেসব গাড়ি রয়েছে, সেসব ব্যক্তিগত গাড়িতে কেউ যাত্রী বহন করছে কিনা সেটিও তল্লাশি করা হচ্ছে। এবং আমরা এর আগেও দেখেছিলাম যে ব্যক্তিগত গাড়িতে অনেক যাত্রী বহন করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যদিও এটি নজরদারি করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, কিন্তু এই ব্যক্তিগত গাড়িতে কিন্তু যাত্রী বহন সেটি এখন পর্যন্ত থেমে নেই। গাবতলী থেকে রাজধানীর সড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। এবার বাংলাদেশে জরুরি ব্যবহার হবে চীনের সিনোফার্মের টিকা। 15 দিনের মধ্যে উপহার হিসেবে আসছে 5 লাখ ডোজ। এরপর 2 মাসের মধ্যে আরও আসবে। 6 মাসের মধ্যে এদেশে উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন সিনোফার্মের টিকার কার্যকারিতা 79%। ভারত থেকে অক্সফোর্ডের টিকা আসতে দেরি হওয়ায় বিকল্প উৎস খোঁজা শুরু হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাশিয়ার স্পুতনিক 5-এর পর সিনোফার্ম টিকার অনুমোদন দিল সরকার। 35টির বেশি দেশে দেয়া হচ্ছে চীনের এই টিকা। ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, চীন থেকে উপহারের যে 5 লাখ টিকা আসবে, তা থেকে 1000 মানুষকে প্রয়োগ করে পর্যবেক্ষণে রাখা হবে। এই ভ্যাকসিনটি হচ্ছে আপনার 2 ডোজের ভ্যাকসিন এবং মধ্যবর্তী গ্যাপ থাকবে 28 দিন। অর্থাৎ একটা ভ্যাকসিন দেওয়ার পরে এটা 28 দিন পরে সেকেন্ড ডোজ দিতে হবে। আর এর টেম্পারেচার 2 to 8 এবং 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। একই সাথে চীন ও রাশিয়ার টিকা দেশে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইনসেপ্টা, পপুলার ও হেলথ কেয়ারের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। ওই দেশগুলোর প্রতিনিধি দল কারখানা পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 3টা প্রতিষ্ঠানে হয়তো দেখবেন কার সক্ষমতা, ওনাদের মানে তাদের যে জিএমপির যে বিষয়গুলো আছে সেগুলো দেখবেন এবং এই সক্ষমতা ওনারা একটা অ্যাসেস করবেন নিশ্চয়ই রাশিয়ান এবং চাইনিজ কাউন্টারপার্ট করার পরে সেই ইন্ডাস্ট্রির সঙ্গে তাদের মধ্যে একটা সমঝোতা হবে। আমাদের হিউজ ক্যাপাবিলিটি আছে এবং এই ক্যাপাবিলিটি ইউজ করা দরকার, বিকজ সারা ওয়ার্ল্ডে কিন্তু ভ্যাকসিনের একটা শর্টেজ রয়েছে। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতকে টিকার জন্য অগ্রিম টাকা দেয়া হলেও পাচ্ছে না বাংলাদেশ।
তাই জরুরি ভিত্তিতে রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেয়া হয়েছে। চায়নার ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি, যাতে কিনা আমরা ভ্যাকসিন কার্যক্রম আমরা তাড়াতাড়ি আবারও বেগবান করতে পারি, এবং কেউ যদি এখানে দেশে বানাতে চায় ভ্যাকসিন, সে সুযোগও আমরা দিচ্ছি। দেশের অন্তত 13 কোটি মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের, তাই টিকা উৎপাদনকারী সকল দেশের সাথে কূটনৈতিক তৎপরতা চলছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় প্রাণহানি 31,78,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 15,10,00,000-এর বেশি। ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় মারা গেছে 3,501 জন, নতুন শনাক্ত 3,86,000-এর বেশি। ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। দেশটিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 1.5 কোটি। বৃহস্পতিবার রাশিয়া ও যুক্তরাজ্যের পাঠানো করোনা প্রতিরোধে দরকারি সরঞ্জাম এসেছে দেশটিতে। এছাড়া যুক্তরাষ্ট্রে 870, আর্জেন্টিনায় 561 এবং পোল্যান্ডে 541 জনের প্রাণহানি হয়েছে। সিরিয়ায় শুরু হতে যাচ্ছে ভ্যাকসিন পূর্ব প্রস্তুতি কার্যক্রম। বিশেষ কারণে করোনা টিকার দ্বিতীয় ডোজের কেন্দ্র বদল করা যাবে। রাজধানীতে 5 হাসপাতাল ও ঢাকার বাইরে বিভাগ, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা নেওয়া যাবে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, বিভিন্ন কারণে প্রথম ডোজ ভ্যাকসিন নেয়ার পর ওই স্থান থেকে অনেকেরই দ্বিতীয় ডোজ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এই সমস্যা বিবেচনা করে টিকা গ্রহণের কেন্দ্র পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই জেলা বা সিটি কর্পোরেশনের মধ্যে কেন্দ্র পরিবর্তন করা যাবে না। ভ্যাকসিন কার্ড প্রদর্শন সাপেক্ষে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করতে হবে। মহামারী প্রতিরোধে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। জাতিসংঘের ভার্চুয়াল সংলাপে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন। বক্তব্যে অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর দিক তুলে ধরেন তিনি। এর পরিমিত ব্যবহার নিশ্চিত করতে কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হল অ্যান্টিবায়োটিক প্রতিরোধ সংক্রান্ত সংলাপ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে করোনা মহামারীর ভয়াবহতা তুলে ধরেন তিনি। বলেন, মহামারী সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ। আজকের এই সংলাপে আমরা সবাই একাত্মতা ঘোষণার মাধ্যমে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করব। এই সংলাপে সহসভাপতি হিসেবে বিশ্ব নেতাদের সাথে যোগ দিতে পেরে আমি আনন্দিত। সম্মানিত অতিথিবৃন্দ, আজ পুরো বিশ্ব করোনা মহামারীর ভয়াবহতা দেখে স্তম্ভিত। তবে আমাদের এর মধ্যেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে আরও ভয়াবহ মহামারীর জন্য আমরা প্রস্তুত থাকতে পারি। এ সময় অ্যান্টিবায়োটিকের কারণে স্বাস্থ্য ঝুঁকি তুলে ধরেন প্রধানমন্ত্রী, আর অ্যান্টিবায়োটিকের প্রযুক্তি হস্তান্তর ও মালিকানা ভাগের মাধ্যমে একে সহজলভ্য করার আহ্বান জানান। বাংলাদেশে আমরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে 6 বছরের একটি জাতীয় কৌশলগত ও কারিগরি পরিকল্পনা গ্রহণ করেছি। এর জন্য একটি কারিগরি কমিটি এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। ল্যাবগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী মানুষ ও অন্যান্য প্রাণীদের ওপর পর্যবেক্ষণমূলক গবেষণা হচ্ছে। অ্যান্টিবায়োটিক নিয়ে বিশ্বব্যাপী সম্মিলিত কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়াও সংবাদে আরও যা থাকছে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে মমতার তৃণমূল, রোববার ফল প্রকাশ। অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। মুখোমুখি হবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। গুলশানে মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ মিলেছে। পুলিশ বলছে, অভিযুক্ত সায়েম সোবহান আনভীরের সম্পৃক্ততার প্রমাণ পেলেই গ্রেপ্তার করা হবে। এদিকে আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে হাইকোর্ট। অন্যদিকে আনভীরের স্ত্রী, সন্তান ও পরিবারের কয়েকজন সদস্য দেশ ছেড়েছেন বলে জানা গেছে।
গত রাত 9টার দিকে চার্টার্ড বিমানে তারা দুবাই যান বলে নিশ্চিত করেছে ইমিগ্রেশন বিভাগ। লকডাউনে বন্ধ রয়েছে আগাম জামিন প্রক্রিয়া। এর মধ্যে বুধবার তরুণীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরার এমডি আনভির হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। বৃহস্পতিবার শুনানির জন্য রাখা হয় কার্যতালিকায়। যদিও শুনানির এখতিয়ার ছিল বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান বেঞ্চের, কিন্তু বৃহস্পতিবার সকালে এখতিয়ার বাদ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট। এর পরপরই আদালতের দরজায় টাঙিয়ে দেয়া হয় নোটিশ। কোর্ট শুরু হলে বিচারপতিরা জানান, ভুলে এ ধরনের 14টি আবেদন তালিকায় এসেছিল। করোনা পরিস্থিতি সামনে রেখে এবং পিপল যেন অ্যাসেম্বল না হয় সেরকম একটা সিচুয়েশনকে সামনে রেখে মাননীয় আদালত এই জামিনের দরখাস্তগুলো, আগাম জামিনের দরখাস্তগুলো বর্তমানে শুনানি করতে অপারগতা জানান। এদিকে পুলিশ জানিয়েছে, ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া মুনিয়ার ডায়েরির শেষ 4 পাতায় আনভিরের নাম উল্লেখ আছে। মুনিয়ার আত্মহত্যার ইঙ্গিত ছিল বলেও দাবি পুলিশের। সে যে একটা চূড়ান্ত পরিণতি যেতে যাচ্ছে, এই ধরনের একটা ইঙ্গিত কিন্তু সেই পাতায় আছে, এবং এই 4টি পাতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে মামলাটি যখন যৌক্তিক জায়গায় যাবে, তখন অবশ্যই তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নিতে হয়, আইনের ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। মুনিয়ার পরিবারের অভিযোগ, অভিযুক্ত প্রভাবশালী হয় এখনো গ্রেপ্তার হয়নি। ওনাকে এখন পর্যন্ত কেউ জিজ্ঞাসাবাদ করছে না, কোনো মিডিয়া ওনার কাছে পৌঁছায়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী উনি দেশেই আছেন, তাহলে কেন ওনাকে গ্রেপ্তার করা হচ্ছে না? গ্রেপ্তার করার জন্য অসংখ্য প্রমাণ আছে। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে মুনিয়ার পরিবার। পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 26 মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় সংগঠনটির বিলুপ্ত কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসা থেকে তাকে আটক করে র্যাব। মুফতি হারুনকে রাতে আদালতে হাজির করা হলে চট্টগ্রামের বিচারিক হাকিম আঞ্জুমান আরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুফতি হারুন ইজহারের বাবা মুফতি ইজাহার 20 দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতের বিলুপ্ত কমিটির নায়েবে আমির। 2013 সালের 7 অক্টোবর লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় 2 জন মারা যান। ওই ঘটনায় মুফতি হারুন গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। এ ঘটনায় 3টি এবং হেফাজতের নাশকতার 8টি মামলা সহ মোট 11টি মামলা বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নতুন উদ্যমে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। 2 মাস অলস সময় কাটানোর পর আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে জাল আর নৌকা নিয়ে নদীতে নামছেন জেলেরা। কর্মচাঞ্চল্য ফিরেছে পদ্মা মেঘনাপাড়ের জেলেপল্লীতে। মৎস্য অবতরণ কেন্দ্রগুলো প্রস্তুত মাছ বিক্রির জন্য। শরীয়তপুরে 2 মাস কর্মহীন থাকায় ঋণগ্রস্ত হয়েছেন অনেক জেলে। তার উপর করোনা ভাইরাসের প্রকোপ চিন্তা বাড়িয়েছে আরো। অভিযানের কারণে নদীতে যাই না, আমার নৌকাদন আমরা সাজায় এখন বর্তমান আনছি যে নদীতে যাবো আশা করছি। ঘরে চাল নাই, ভাত নাই, টাকা পয়সা নাই, সমুদ্রে খুব ব্যস্ত, সমুদ্রের টাকা দিতে পারি না, খুবই কষ্টে ছিলাম। প্রণোদনার চাল বিতরণ নিয়ে অভিযোগ করেছেন চাঁদপুর ও ভোলার জেলেরা। এমনকি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা শিকার হয় বলেও অভিযোগ তাদের। যত জেলেরা আছি সবই অভিযান মানছি। বড় বড় নেতারা বিন্দি জাল, বাঁধা জাল, মশির জাল দিয়া সম্পূর্ণ সাপলি মাছগুলা মাইরা লাইছি, ইলিশের বাচ্চাগুলা নষ্ট করে ফেলাইছি। 2 মাসকার অভিযানের ভিতরে জাটকা মাছ ধইরা গাঙ্গাগুলো খালি করে লাইছে। তবে অভিযান সফল দাবি করে কর্মকর্তারা বলছেন গতবারের চেয়ে এবার মাছের উৎপাদন আরও বাড়বে। আমাদের লক্ষ্মীপুরে গতবার আমাদের উৎপাদন ছিল 20,380 মেট্রিক টন। আশা করি এই অভিযানটি সফল হওয়ার কারণে আমাদের এইবারের মাছের উৎপাদন 25,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে। ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ-এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদের পর রাস্তায় নামছে দেশীয় ব্র্যান্ডের গাড়ি বাংলা কার্স। আমদানি করা প্রায় কোটি টাকা দামের গাড়ির মতো সব সুবিধাই মিলবে এই গাড়িতে।
তবে হোসেন গ্রুপের বাংলা কার্ডসের দাম পড়বে মাত্র ৩০ লাখ টাকা। শুরুতে বিভিন্ন দেশ থেকে যন্ত্রপাতি এনে সংযোজন করা হলেও জুনের পর থেকে দেশেই গাড়ি তৈরি করবে প্রতিষ্ঠানটি। এ ধরনের আধুনিক সুবিধার গাড়ি দেশেই উৎপাদনের জন্য ১.৫ বছর আগে প্রস্তুতি নেয় দেশীয় প্রতিষ্ঠান হোসেন গ্রুপ। বাংলা কার্স নামে নিজস্ব নকশায় এই গাড়ি তৈরির কথা ছিল প্রতিষ্ঠানটির নারায়ণগঞ্জের কারখানায়, কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। তবে না থেমে বিভিন্ন দেশ থেকে যন্ত্রাংশ এনে সংযোজন করা হয়েছে এই গাড়িগুলো। উদ্যোক্তারা জানান, নিজস্ব নকশায় চীনে তৈরি হয়েছে কাঠামো, ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে চেসিস আর ইঞ্জিন জাপানের। এরই মধ্যে বিক্রিও শুরু হয়েছে। ঈদের পর রাস্তায় নামবে দেশীয় ব্র্যান্ডের এই গাড়িগুলো। 19টা অলরেডি সোল্ড আউট, অ্যাডভান্স পেয়ে গেছে। পূর্ণাঙ্গ টাকা আমরা ঈদের আগে পেয়ে যাব, কিন্তু ঈদের পরে আমরা রেজিস্ট্রেশনটা করে একেবারে তাদেরকে ফর্মাল ইনিগোশিয়েশন দিন আমরা ডেলিভারি দেব। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি পিকআপ ভ্যান, বাস, ট্রাক সহ 12 ধরনের যানবাহন সংযোজন করেছে বাংলা কার্স। দাম 8 লাখ থেকে 40 লাখ টাকার মধ্যে। একই সঙ্গে জুন থেকে নিজস্ব কারখানায় বাণিজ্যিকভাবে গাড়ি তৈরির প্রস্তুতি রয়েছে প্রতিষ্ঠানটির। আছে রপ্তানির পরিকল্পনাও। আমরা চ্যাসিস নিচ্ছি এক জায়গার থেকে, ইঞ্জিন নিচ্ছি এক জায়গার থেকে, বডি নিচ্ছি এক জায়গার থেকে। এটা প্রত্যেকটা জিনিস আমাদের নিজেদের হ্যান্ডপিক করা, লেদার থেকে শুরু করে সব কিছু হ্যান্ডপিক করা। যেহেতু আমি এখানে অ্যাসেম্বল করছি, আমার সেহেতু আমি সবচেয়ে বেস্ট কোয়ালিটি দিচ্ছি। আপনার ফুল টকিং কার, ফুল ন্যাভিগেশন, ফুল আপনার একটা হাই এন্ড কার, আপনি যদি লেক্সাসে মার্সিডিসে যা যা পান তার চেয়েও বেশি আপনি এই গাড়িটার মধ্যে পাচ্ছেন। গাড়ি উৎপাদনে প্রায় ১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে বাংলা কার্স, যেখানে অন্তত ৫,০০০ লোকের কর্মসংস্থান হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি কোম্পানির 12 কেজি সিলিন্ডারের তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এপ্রিলের ৯৭৫ টাকার বদলে মে মাসে দাম বেঁধে দেওয়া হয়েছে ৯০৬ টাকা। বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। গত 12 এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। সে সময় জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে প্রতি মাসে সমন্বয় হবে দাম। তাই বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে খুচরা পর্যায়ে কম দাম বেঁধে দিয়েছে সংস্থাটি। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভুক্ত পর্যায়ে 12 কেজি এলপিজির মূসক সহ মূল্য ৯০৬ টাকা। এছাড়া ৫.৫, ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২২, ২৫, ৩০, ৩৩, ৩৫ এবং ৪৫ কেজি বেসরকারি এলপিজির ভুক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করত আদেশ প্রদান করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী বেসরকারি কোম্পানির গ্যাসের দাম কমলেও সরকারি কোম্পানির ১২.৫ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকায় থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪৪ টাকা ৭০ পয়সা। আগে যা ছিল ৪৭ টাকা ৯২ পয়সা। এদিকে বিইআরসি নির্ধারিত দাম বাজারে মানা হয় না। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে এক প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান বলেন, আপাতত সম্ভব না হলেও কমিশন আদেশ অবশ্যই বাস্তবায়ন করবে। আমরা এই আদেশটি বাস্তবায়নের জন্য কমিশন একক প্রতিষ্ঠান নয়, এটার জন্য প্রশাসনিক মন্ত্রণালয়, প্রশাসনের অন্যান্য পর্যায় এবং কিছু অধিদপ্তর দপ্তর সংশ্লিষ্ট আছেন। সেই উদ্যোগটা আমরা নিয়েছি, একটু সময় সাপেক্ষ, ইট উইল বি ডান। কমিশনের নির্ধারিত দামে ব্যবসায়ীদের অসন্তোষ সম্পর্কে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান জানান, আগামী ৬ মে এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষা ৩১ জুলাই শুরু হয়ে ১৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তিত তারিখ অনুযায়ী চ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই, ক ইউনিটের ৬ আগস্ট, খ ইউনিটের ৭ আগস্ট, গ ইউনিটের ১৩ আগস্ট এবং ঘ ইউনিটের পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুলাই থেকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে।
এর আগে আগামী ২১ মে থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। 10 মের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে, আর ঈদের সবাইকে একসঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে শ্রম ভবনে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। করোনার মধ্যেও সচল রয়েছে গার্মেন্টস, কিন্তু ঈদে শ্রমিকদের যেন ভিড় ঠেলে বাড়ি যেতে না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। গার্মেন্টস মালিক, শ্রমিক ও সরকারের আলোচনায় বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় শ্রমিক নেতারা বিভিন্ন কারখানায় বকেয়া বেতনের প্রসঙ্গ টানেন। তাদের দাবি, ঈদের আগেই চুকিয়ে দিতে হবে সব পাওনা। তাদের ছুটি দিয়ে কারখানা থেকে তারা কোনভাবে যাবে এবং সরকারের নির্দেশনা মতে তারা চলে যাবে। অবশ্যই আমরা বেতন এবং বোনাস ঈদের পূর্বে দিব। আবার স্বপন ভাই যে কথা বললেন, আসলে 7 কর্মদিবসে 10 দিন 10 তারিখের মধ্যেই তা বেতন দিতে হবে। পরে বেতন বোনাস পরিশোধের সময় বেঁধে দেন শ্রম প্রতিমন্ত্রী। 10 মের মধ্যে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে বলেন তিনি। মে মাসে আর অধিক না এগুলোই ভালো হয়। এর আগের যে বেতন মজুরিগুলো আর বোনাস এটা যেন দিয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, যেসব এলাকায় বেশি শ্রমিক কাজ করে তাদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়ার অনুরোধ জানানো হবে। তারা কাজ করে সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভালো কাজের বিনিময়ে খাবার, এমন ব্যতিক্রমী এক কার্যক্রম চালাচ্ছে রাজধানীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভালো কাজের হোটেল ব্যানারে প্রতিদিন প্রায় 5 শতাধিক দরিদ্র মানুষকে খাবার দিচ্ছেন তারা। সমাজ থেকে অন্যায় অপরাধ মুছে যাক ভালো কাজের মাধ্যমে, এই স্লোগানেই চলছে তাদের কার্যক্রম। অসুবিধা ব্যবসা বাণিজ্য নাইকে, যার জন্য এখানে আসছি আর কি। আর ভালো কাজের ভিতরে একটা অন্ধ মানুষকে পল্টনে নিয়ে রেখে আসছি। বাইতুল মুকাররম মসজিদে সিঁড়ি ঝাড়ু দিছি। লকডাউনের পরে কোনো কাম কাজ নাই, এইখানে আপনাকে এখানে খাইতে হবে। আজকের ভালো কাজের কথা জানাচ্ছিলেন তারা, আর এই কাজে উৎসাহ দিচ্ছে ভালো কাজের হোটেল নামের এক ব্যতিক্রমী উদ্যোগ। দিনে একটি ভালো কাজ করলেই মিলছে খাবার, আর তাই প্রতিদিনই কিছু না কিছু ভালো কাজ করায় আগ্রহী হচ্ছেন দরিদ্র ছিন্নমূল মানুষেরা। ভালো কাজের বিনিময়ে খাবার নিতে আসছে দরিদ্র পরিবারের শিশুরা। করোনা লকডাউনে অনেকের আয় রোজগার বন্ধ, তারাও এসেছেন পেটের তাগিদে। কিছু না কিছু ভালো কাজ করা 500রও বেশি মানুষের মিলন মেলা দেখা যায় প্রতিদিনের এই আয়োজনে। ভালো কাম করতে একটা আঙ্কেলের আপেল পড়ে গেছিল, ওটি আমি উড়াই দিচ্ছি, এর লিগে আমি এনে খাওয়ান খাইতেছি। আমরা তো গরিব মানুষ, সবসময় তো সবাই সবটা খাইতে পারে না পারে। এই লকডাউনে বসে আছি ঘরে, কোনো কাজ কাম নাই, বাচ্চা কাচ্চা নেই, এখন কেউ গিলি তো কটা খাওয়ান পাবো, এই আশায় আইছি। একটি ভালো কাজের মাধ্যমে সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করার ভাবনা থেকেই এই উদ্যোগ, জানালেন আয়োজকরা। শুধুমাত্র সংগঠনের 900 সদস্যের কাছ থেকে মাসিক চাঁদা নিয়েই চলছে খাবার বিতরণের কার্যক্রম। অনেক সুবিধা বঞ্চিত এবং ছিন্নমূল মানুষ আছে যারা কিন্তু পেটের ক্ষুধা থেকে বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়, তো তাদেরকে খাবার দিয়ে তাদের ক্ষুধার যন্ত্রণাটা কমিয়ে ভালো কাজে উদ্বুদ্ধ করতেই কিন্তু আমাদের এই ভালো কাজের হোটেল। আমাদের মেইনলি হচ্ছে 920 জন আমাদের ডেলিটেন মেম্বার বলি আমরা, প্রতিদিন 10 টাকা করে নিজেদের কাছে রাখি এবং মাস শেষে এক একজনের কাছে 300 টাকা হয়। এটাই কিন্তু মূলত আমাদের এই কাজগুলি করার মেইন শক্তি আর কি। 2019 সাল থেকে প্রতিদিন ভালো কাজের হোটেল ব্যানারে খাবার দিয়ে আসছে হেল্প দ্য চিলড্রেন ফাউন্ডেশন সংগঠনটি। রমজানে ইফতারের আগে এবং অন্যান্য মাসে দিনে একবেলা করে দরিদ্রদের খাবার দিচ্ছে সংগঠনটি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেটে 4 খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে সিপিডি। তাদের মতে স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা এবং কৃষি ও এসএমই খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণে সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করার উপর জোর দিতে হবে। এছাড়া উচ্চবিত্তদের আয়কর বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। করোনার প্রথম দফার ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দুর্বল অর্থনীতি। এ অবস্থায় আবারও দ্বিতীয় দফা করোনার প্রভাব। স্থবির হয়ে পড়েছে ব্যক্তিখাতের বিনিয়োগ, চ্যালেঞ্জের মুখোমুখি মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনীতি।
চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের বাজেটের লক্ষ্যগুলো ঠিকমতন বাস্তবায়ন হয়নি। এডিপি বাস্তবায়ন কম। এ অবস্থায় আসছে নতুন অর্থ বছরের বাজেটে কোন কোন খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন তা নিয়ে সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেটে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সিপিডি। সংস্থাটির মতে করোনা পরিস্থিতি বিবেচনায় দ্রুততার সঙ্গে সবাইকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিতে হবে। এছাড়া ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি সহ বিভিন্ন ক্ষেত্রে কর মওকুফ করতে হবে। স্বাস্থ্যসেবা কর্মীদের উজ্জীবিত রাখতে প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। নিঃসন্দেহে ন্যাশনাল যে বাজেট আছে এইটার ক্ষেত্রে আমাদের জন্য তো গুরুত্বপূর্ণ হলো যে স্বাস্থ্য খাত, এবং আমরা যেটা বলছি যে ট্রিটমেন্টের জন্য কোভিডের যে ধরনের বাজেট বরাদ্দ দরকার সেইটার ক্ষেত্রে যেন সরকার কোনো ধরনের কুণ্ঠাবোধ না করে। উচ্চবিলাসী রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ না করে বর্তমান প্রেক্ষাপট বিবেচনার উপর গুরুত্ব দিয়েছে সিপিডি। পাশাপাশি বাড়াতে হবে করের আওতা। ট্যাক্স সার্টিফিকেট সেটা তাকে দিতে হবে। এটা যদি দেয়া হয় তাহলে কেবলমাত্র আমাদের 3 নাম্বার আছে এত, কিন্তু ট্যাক্স দেন হলো বা ট্যাক্সের খাতায় নাম আছে হলো এত, এই যে একটা বড় পার্থক্য, যেটাও আমাদের এই ট্যাক্স জিডিপি আহরণের ক্ষেত্রে একটা বড় সমস্যা। কর কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার সুপারিশ করেছে সিপিডি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগের 2 নেতার অনুসারীদের মুখোমুখি অবস্থানে অস্থির চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল। 6 মাসে অন্তত 8 বার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুপক্ষ। সবশেষ মঙ্গলবারও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটলে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম মেডিকেল কলেজের সক্রিয় আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজমর নাসিরের অনুসারীরা। গত বছর মেয়র পদ থেকে নাসিরের বিদায়ের পর ক্যাম্পাসে সক্রিয় হতে শুরু করে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা। এরপর থেকেই ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়ায় এই 2 নেতার অনুসারীরা। করোনা রোধে চলমান লকডাউনেও থেমে নেই 2 পক্ষের মারামারি। নাসির অনুসারীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে নওফেলের অনুসারীরা। অন্যদিকে নওফেলপন্থীরা বলছেন, কেন্দ্রীয় সংসদের অনুমোদন ছাড়াই ছাত্রলীগের নামে অপকর্ম করছে নাসির ঘনিষ্ঠরা। বিগত 1 থেকে 1.5 বছর ধরে কিন্তু এই ঝামেলা। এই যে কালকে যে যারা আসলেন এখানে বহিরাগত, তাদের তো ক্যাম্পাসে আসার কথা না, এবং তারা সবাই কিন্তু এই মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাহেবের অনুসারী। তারা সবাই স্বীকৃত অনুসারী। তারা এসে এখানে যে মাস্তানিটা করে গেল, এটাকে আসলে ঠিক? সেন্ট্রাল ছাত্রলীগের আসলে কোনো অনুমোদন নেই, বা যেমন নাসিরউদ্দিনের তারা হচ্ছে স্বাক্ষরে তারা তাদের কমিটিটা রান করে, এবং ব্যাপারটা হচ্ছে যে তারা এই ছাত্রলীগের নাম দিয়ে ক্যাম্পাসের আশেপাশে আপনার বিভিন্ন মেডিকেল স্টোর গুলাতে, তারপরে ক্যাম্পাসের ইভেন হচ্ছে আপনার প্রত্যেকটা দোকান থেকে, অ্যাম্বুলেন্স গুলো থেকে চাঁদা তোলে ছাত্রলীগের নাম দিয়ে। ক্যাম্পাস উত্তপ্ত থাকায় বিপাকে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগীরাও। দফায় দফায় বৈঠকেও সমস্যার সমাধান না হওয়ায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তো আমরা ওই কমিটিকে আমরা ওইভাবে ওটা লিখিত আকারে থাকবে, যেহেতু ফেসবুকে তার মানে ভিডিও আছে, ভিডিও ক্লিপসগুলো দেখে সেগুলোর বিষয়ে আমরা ওরকম রিকমেন্ডেশন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে পুলিশের লক্ষ্য থাকে দ্রুত এটাকে সমাধান করা। সেই সময় কে বহিরাগত না এটা যাচাই করার সুযোগ থাকে না। আমরা তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। বহিরাগত যারা এখানে সমস্যা তৈরি করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1200, আর 1300 শয্যার এই হাসপাতালের উপর নির্ভর করে এই অঞ্চলের অন্তত 3 কোটি মানুষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়ায় প্রতিদিন অসংখ্য ড্রাম ট্রাক বালি বা মাটি ভর্তি করে ছোটে জেলার এই মাথা থেকে ও মাথা। এসব ড্রাম ট্রাকের বেশিরভাগেরই নেই বৈধ কাগজপত্র। এর উপর প্রায়ই চালকের আসনে বসে থাকতে দেখা যায় অপ্রাপ্তবয়স্ক হেলপারদের। এসব ড্রাম ট্রাকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই নমনীয় প্রশাসন। দিনের বেলাতেই ধুলা উড়িয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ড্রাম ট্রাক। কুষ্টিয়া সড়ক মহাসড়কে এ দৃশ্য প্রতিদিনকার। যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি অতিরিক্ত বালি বোঝাই করে দ্রুত গতিতে ছুটে চলা এসব ড্রাম ট্রাক জেলাবাসীর জন্য আতঙ্ক। রাস্তায় ধুলা, অ্যাক্সিডেন্ট, গাড়ির ড্রাইভার নাই, হেল্পার দিয়ে গাড়ি চলায়। আমরা এই বিষয়টা নিয়ে আসলে খুব আতঙ্কে থাকি। সাইড দিয়ে যদি আমার ড্রাম ট্রাক যায়, আমি সাইডে দাঁড়াই পড়ি, তারপরে যাওয়ার পরে আমি চালাই, এত রিস্ক। এসব ড্রাম ট্রাকের বেশিরভাগেরই নেই বৈধ কাগজ। চালকদেরই অনেকেরই নেই ড্রাইভিং লাইসেন্স।
প্রায় দেখা যায় অপ্রাপ্তবয়স্ক হেলপার চালাচ্ছে ওভারলোডের এসব গাড়ি। প্রশাসনের চোখের সামনে এসব ঘটলেও তেমন কোনো বাধার মুখে পড়তেও হয় না, আর তাই এ নিয়ে মাথা ব্যথা নিয়ে চালকদেরও। আমার খালি এটা চলছে না, আরও গাড়ি চলছে, আপনার কুষ্টিয়ার গাড়ি চলছে, বামন্দি গাড়ি চলছে, মেহেরপুরের গাড়ি চলছে, এরও গাড়ি চলছে, এভাবেই চলছে। ড্রাইভার বাসায় গেল, পুলিশ ধরে না? জি না, আমরা অ্যাক্টিভ করি, খালি গাড়ি লোড করে নিয়ে যাই, খালি উত্তর যখন খাতে লাগবে তখন। এই সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে প্রশাসনের মনোভাব ধরা পড়ল গোপন ক্যামেরায়। একই রকম নমনীয় সুর বিআরটি কর্তৃপক্ষেরও। একটু আইনটা প্রয়োগ করতে গেলে আন্দোলন বর্তমান সিচুয়েশনে আমরা মোবাইল কোড করছি, তবে কয়েকদিন যাবৎ মোবাইল কোডটা অফিসে মোবাইল কোডে ব্যবস্থা নেওয়া হয়। সার্বিকভাবে আমরা চাই না একজন মানুষের স্বাস্থ্য হোক, আমরা চাই তার উন্নতি হোক। গত 6 মাসে ড্রাম ট্রাকে চাপা পড়ে কুষ্টিয়ায় মারা গেছেন অন্তত 9 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মৌলভীবাজার শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল হবে পরিবেশ বান্ধব। বৃহস্পতিবার 4টি শিল্প প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একথা বলেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। অর্থনৈতিক অঞ্চলটিতে এরই মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্পাঞ্চলে আগামী বছর থেকে উৎপাদন শুরু হবে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে শেরপুর নামক স্থানে 352 একর জায়গা নিয়ে নির্মাণ হচ্ছে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় 44,000 লোকের। এরই মধ্যে 3টি প্রতিষ্ঠান 42 একর জমিতে নির্মাণ কাজ শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। সিলেটে তো অন্য কোনো অর্থনৈতিক অঞ্চল নাই, আর আমাদের জন্য এটা ভায়াবল হলো কি আমরা আমাদের অন্যান্য কাজও করি আমরা সিলেটে, তো আমাদের জন্য এটা বেস্ট লোকেটেড একটা ইকোনমিক জোন, যেটা আমরা সুযোগ নিলাম। শিল্প উদ্যোক্তারা বলেন, গ্যাস, পানি ও যাতায়াতের সুবিধা থাকায় অঞ্চলটি অত্যন্ত সম্ভাবনাময়। গ্যাস, বিদ্যুৎ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, যেহেতু ইকোনমিক জোন, আদার্স কিছু ফ্যাসিলিটিস আছে, এই জন্যই আমরা এই লোকেশনটা বেছে নিয়েছি। এটা এই দিকে করার ন্যূনতম কারণও 7 সিস্টারে এখান থেকে আমাদের এক্সপোর্ট করার মূল টার্গেট। বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, একটি সবুজ অর্থনৈতিক অঞ্চলের উদাহরণ হবে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। স্থানীয় মানুষজনের চাহিদা পূরণ করবে এবং তাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে, এবং তাদের সব সহযোগিতাও এখানকার বিনিয়োগকারীরা পাবে। বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে সরকার যে নতুন একটা বিনিয়োগ সংস্কৃতি তৈরি করছেন বিনিয়োগকারীদের সেবার জন্য, সেই মানসিকতাটা আমরা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং এই জোন হচ্ছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এই শিল্পাঞ্চলে 6টি প্রতিষ্ঠান 42টি শিল্প কারখানা স্থাপন করবে। এতে বিনিয়োগ ধরা হয়েছে প্রায় $150 কোটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাওড়ে চলছে বড় ধান কাটা উৎসব। এর মধ্যে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওড়ে অর্ধেকেরও বেশি ধান ঘরে তুলেছেন কৃষক। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি, তবে ন্যায্য মূল্য না পেলে সেই হাসি ফিকে হয়ে আসবে বলছেন কৃষকরা। সুনামগঞ্জের হাওড়ে ফসল ঘরে তোলায় ব্যস্ত কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। সুদিনের আশায় হাসি মুখে ধান গোলায় তুলতে দিনরাত এক করছে কৃষকরা। তবে এত আনন্দের মধ্যেও ধানের দাম নিয়ে সংশয়ে কৃষক। গত বছরের তুলনায় এবার কেজি প্রতি 1 টাকা বাড়িয়ে ধান কেনা শুরু করেছে সরকার। তবে কৃষকরা বলছেন, দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌড়াতে সরকারি গুদামে ধান বিক্রি কঠিন হয়ে পড়ে। ধানের দাম বাড়ানোর দাবিও তোলেন অনেকে। আমরা এই দাঁড়ে দর আমরা ফুসে না, আমরা ধানে বাড়তি দর চাই। আমরা এত কষ্ট করে ধান তুলি, তখন ধানের দর তো আর পাই না। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এবার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনছে সরকার। সুনামগঞ্জে এবার 2,23,330 একর জমিতে বোরো আবাদ হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের কৃষকেরও ন্যায্য মূল্য পাবে এবং আমাদের সরকারি যে ক্রয় পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে আমরা সরকারি গোডাউনে আমরা ধান কিনে সংরক্ষণ করতে পারবো। কিশোরগঞ্জেও ভালো ফলনের আনন্দ ম্লান হতে বসেছে ন্যায্য দাম পাওয়ার দুশ্চিন্তায়। ধানের বাজার 650 অন্তত না বেচে আমরা পারতেছি না। ধানের দরটা বাড়তি থাকলে আমরা একটু জান বাঁচি আর কি। কৃষি বিচারা কইয়া করেন কৃষিকাজ জমা দেন, জমা দিলে গিয়া বাচ্চা 500 টাকা জমা হলে 200 টাকা নাম পাওয়া যায়। তবে কৃষিমন্ত্রীর আশ্বাস, প্রান্তিক চাষিরা যাতে কোনো রকম প্রভাব ছাড়াই সরকারি গুদামে ধান দিতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা একটু প্রান্তিক ক্ষুদ্র চাষি তাদের কাছ থেকে কিনবো, এখানে যাতে সামাজিক রাজনৈতিক কোনো প্রভাব না পড়ে চাষি সিলেকশনে
নির্ধারণে তালিকা করায় সেজন্য আমরা ঠিক করেছি এটি হবে আপনার লটারির মাধ্যমে। এবার কিশোরগঞ্জে 1,66,950 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাওড়ে হয়েছে 1,02,500, আর জেলায় চাল উৎপাদন লক্ষ্যমাত্রা 7,11,580 মেট্রিক টন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসরায়েলে ইহুদিদের ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত 44 জন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 50 জনের বেশি। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় মেরন এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। করোনা বিধিনিষেধ তুলে নেয়ার পর ইসরায়েলের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত এটি। অন্তত 1 লাখ তীর্থযাত্রী রাতে মেরন শহরে এই উৎসবে অংশ নেয়। মার্জেন্সি সার্ভিস MDA হতাহতের খবর নিশ্চিত করেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থায় গুরুতর বলে জানিয়েছে তারা। দুর্ঘটনাস্থলে এখনও চলছে উদ্ধার তৎপরতা। এদিকে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। করোনা মহামারীর কারণে গত বছর বন্ধ ছিল এই উৎসব। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা টিকাদান সফলভাবে শেষ করার পর এই বছর বিধিনিষেধ তুলে নেয় ইসরায়েল। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। নির্বাচনের শেষ দফা ভোট শেষে ফল প্রকাশ শুরু করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংস্থা। আনন্দবাজারের বুথ ফেরত জরিপ বলছে 42% ভোট পেয়ে আবারও ক্ষমতায় থাকবে মমতা। তৃণমূলের আসন পাওয়ার সম্ভাবনা 152 থেকে 164, আর বিজেপি পেতে পারে 109 থেকে 121টি আসন। বাম কংগ্রেস জোটের 14 থেকে 25টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও NDTV ও টাইমস নাওয়ের বুথ ফেরত জরিপেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে রিপাবলিকের জরিপে। আগামী 2রা মে দেয়া হবে 5 রাজ্যের চূড়ান্ত ফল। ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার দাপট। করুণারত্নে ও থিরিমান্নের সেঞ্চুরিতে রান পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ। দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 1 উইকেটে 291 রান, একমাত্র সাফল্য অভিষিক্ত শরীফুলের। ক্যাচ মিসের আক্ষেপ আছে, 28 রানে জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নেন করুণারত্নে। আরেক ওপেনার থিরিমান্নেও পৌঁছান 3 অঙ্কে। টস ভাগ্যে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ট্রু উইকেটে ব্যাট করার সুযোগ লুপে নেন লঙ্কান অধিনায়ক। একই ইচ্ছা গোপন করেননি মমিনুলও। প্রথম ঘন্টায় লঙ্কান 2 ওপেনারের উপর চাপ বাড়িয়েছেন তাসকিন রাহি। 20তম ওভারে তাসকিনের বলে সুযোগ এসেছিল 2 বার, কিন্তু মমিনুল শান্ত করুণারত্নের ক্যাচ নিতে পারেননি। সময় বাড়ার সাথে সাথে উইকেট ড্রাই হয়েছে। রান উৎসব করেছেন লঙ্কান 2 ওপেনার। ক্যারিয়ারের 12তম সেঞ্চুরি তুলে নেন করুণারত্নে। 2 সেশনে উইকেট তুলতে পারেনি বাংলাদেশের বোলাররা। ওপেনিং জুটিতে করুণারত্নের থিরিমান্নে যোগ করেন রেকর্ড 209 রান, যেটা লঙ্কানদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। চা বিরতির পর উইকেটে দেখা মিলেছে। ওপেনিং জুটি ভাঙেন অভিষিক্ত শরীফুল। 118 রানে থামেন করুণারত্নে। এরপর থিরিমান্নে ফার্নান্দো বোলারদের শাসন করেছেন। ইনফর্ম থিরিমান্নে তুলেছেন তৃতীয় টেস্ট 100। দুটাই এসেছে এ বছর। সারাদিনের আক্ষেপ শেষ ওভারে এসে কিছুটা কমতে পারত। থিরিমান্নেকে LBW ফাঁদে ফেলেন শরীফুল, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান লঙ্কান ওপেনার। হতাশার একটা দিনের পর দ্বিতীয় দিন বোলারদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোলারদের হতাশার দিন শেষে কিছুটা অবাক করে গণমাধ্যমের সাথে কথা বলেছেন টাইগার ব্যাটিং কোচ জন লুইস। তিনি জানিয়েছেন, কঠিন দিনে কোনো সুযোগ হাতছাড়া হলে সেটা সত্যিই আক্ষেপের। উইকেটের চরিত্র বুঝে দ্বিতীয় দিনেও কষ্ট হবে বোলারদের, মত লুইসের। বড় রানের চাপ নিতে ব্যাটসম্যানদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছেন ব্যাটিং কোচ। ক্যাচ মিসে এখন ধারাবাহিক বাংলাদেশ। ফিল্ডিং ব্যর্থতা বোলারদের ফেলে দিচ্ছে চাপের মুখে। ওয়াইড স্লিপে নাজমুল শান্ত যে ক্যাচ ছেড়েছেন সেটাই প্রথম দিনে বড় হয়ে দাঁড়িয়েছে। কঠিন মুহূর্তে একটা ভালো ক্যাচ ম্যাচের গতি বদলে দিতে পারে। ক্যাপ্টেন মুমিনুল সেটা নিশ্চয়ই ভালো করেই বোঝেন। করুণারত্নেকে তিনিও আটকাতে পারেননি বিশেষ কিছুতে। জীবন পেয়ে ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন করুণারত্নে।
অতিথিদের উপহার দিয়েছেন একরাশ হতাশা। প্রথম দিনেই রান পাহাড়ে চাপা বাংলাদেশ, দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। খুব বেশি সুযোগ আসেনি, এমনকি 2 টেস্টেই একই অবস্থা। বোলারদের জন্য কঠিন সময় যাচ্ছে। বোলারদের এনে দেওয়া সুযোগ লুফে নেওয়া তাই গুরুত্বপূর্ণ। সাইডলাইনে শিষ্যদের সাথে নিয়মিত কথা বলে চাঙা রাখার চেষ্টা করেছে কোচিং স্টাফ। অভিষিক্ত শরীফুল গিবসনের পরামর্শে সাফল্য পেয়েছেন, সেটা অনেক দেরিতে। ডাবল সেঞ্চুরি পেরিয়ে ভেঙেছে লঙ্কান উদ্বোধনী জুটি। শেষ ওভারে থিরিমান্নের উইকেট পড়লে তা হতো স্বস্তির, যদিও শরীফুলকে বঞ্চিত করেছে ডিআরএস। আমার মনে হয় এটা প্রথম টেস্টের প্রতিচ্ছবি। উইকেট ভালো ছিল, আমরা চাপ তৈরি করেছি, শ্রীলঙ্কা সেটা ভালোভাবে সামলে এগিয়ে গেছে। এখান থেকে শিখে নিজেরাও কাজে লাগাবো। মনে হচ্ছে শ্রীলঙ্কা বড় রান করবে, আরও 2 সেশন ফিল্ডিং করতে হতে পারে। ব্যাটসম্যানদের প্রস্তুত থাকতে হবে বড় রানের জন্য। ম্যাচ ও উইকেটের যে অবস্থা, তাতে দ্বিতীয় দিনেও ঘাম ঝরবে বাংলাদেশের। লম্বা সময় ফিল্ডিং এর জন্য মানসিক প্রস্তুতি তাই জরুরি। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারে টেস্টে হাসান আফ্রিদির ঝড়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে। স্বাগতিকদের 173 রানে গুটিয়ে দিয়ে দিন শেষে বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ 103 রান। 3 অভিষেক জিম্বাবুয়ের টস জিতে ব্যাটিংয়ে নেমে শাহিন আফ্রিদি ও হাসান আলীর পেসে ভুগেছে স্বাগতিকেরা। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েন রয় কায়া ও মিল্টন শুম্বা। তাতে খুব বেশি এগোতে পারেনি টেইলরের দল। 59 ওভার 1 বল খেলে অল আউট 176 রানে। 4টি করে উইকেট নেন আফ্রিদি ও হাসান। জবাবে কোনো উইকেট পড়েনি পাকিস্তানের। ইমরান বাট ও আবিদ আলীর জুটি সেঞ্চুরি পেয়েছে। দিন শেষে আবিদ 56 আর ইমরান অপরাজিত ছিলেন 43 রানে। অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার ম্যাচ দিয়ে শুরু প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। একই দিনে আবাহনী লড়বে পুলিশ এফসির বিপক্ষে। তবে পর্যাপ্ত অনুশীলনের অভাবে শেখ রাসেলের বিপক্ষে মাঠে নামতে আপত্তি ব্রাদার্সের। ম্যাচ পেছাতে বাফুফেকে চিঠি দিয়েছে ক্লাবটি। কথা রেখেছে বাফুফে। লকডাউনের মধ্যেই শুক্রবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। তড়িঘড়ি করে মাঠ প্রস্তুতির কাজ চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। প্রথম দিনে 3টি ম্যাচ, প্রথমটা বিকেল 4টা, শেষটা শুরু হবে রাত 9টায়। লিগ শুরুতে রাজি, তবে প্রথম দিনেই মাঠে নামতে আপত্তি ব্রাদার্সের। শেখ রাসেলের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি পেছাতে বাফুফেকে চিঠিও দিয়েছে তারা। পর্যাপ্ত অনুশীলনের অভাবকেই কারণ হিসেবে দেখানো হয়েছে। ম্যাচের আগের দিনও ক্লাবে ছিলেন মোটে 14 ফুটবলার। প্র্যাকটিস না করলে তো আর মাঠে সম্ভব না ওইভাবে। হ্যাঁ, তো এটা তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটা তো আর খ্যাপ না যে গেলাম আর খেললাম, এরকম তা না। তো আমরা 3-4 জন যে ছিলাম, 2টা ফরেন ছিল, আমরা মোটামুটি যতটুকু পারছি ইন্ডিভিজুয়ালি যার যার প্র্যাকটিসটা করছি। আর যদি একটা সপ্তাহ পাইতাম তো হয়তো বা সবার জন্য ভালো হইতো। ক্লাব ক্যাম্পে এখনও প্লেয়াররা যোগদান করতে পারেনি, তো সেসব চিন্তা করেই আমরা কিন্তু বলেছি যে আমরা আমাদের এই শুক্রবারের যে ম্যাচটাকে রাখা হয়েছে সেই ম্যাচে আমাদের পক্ষে খেলা সম্ভব না। যেহেতু আমরাই আয়োজন করব হোম ম্যাচের ব্যাপারটা, আমাদের আর শেখ রাসেলের ম্যাচটা শুক্রবারের পরিবর্তে আমরা যেন 6 তারিখে ম্যাচটা খেলতে পারি। শিরোপা লড়াই টিকে থাকতে দ্বিতীয় পর্বে ভুলের সুযোগ নেই আবাহনীর। প্রথম দিনে আকাশী নীলদের সামনে পুলিশ এফসি। লিগের পাশে লেমসকে ভাবতে হচ্ছে এফসি কাপের প্লে অফ নিয়ে, যেটার ভাগ্য এখনো ঝুলে আছে। আমরা বেশ কিছুদিন ধরে অনুশীলন করছি। সানডে যোগ দেয় আশা করি আক্রমণ ভাগ আরো শক্তিশালী হবে। লিগের মধ্যেই এফসি কাপের প্লে অফ রয়েছে, সেখানেও আমরা জয় পেয়ে মূল টুর্নামেন্টে খেলতে চাই। দিনের শুরুর ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরার সামনে উত্তর বারিধারা। প্রথম পর্বের 12 ম্যাচে একটিও হারেনি কিংস। 2-এ থাকা শেখ জামালের চেয়ে এগিয়ে 8 পয়েন্টে। এফসি কাপের মিশনের আগে লিগে ধারাবাহিকতা ধরে রাখতে চায় অস্কার ব্রুজনের দল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।